নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি ব্লগার মন্দিরে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম। আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, একটু বেরিয়েও ছিলাম। আর এত গরম তো, সকালে শুধু মুসুর ডাল, ডিম সেদ্ধ, আর অনেক দিন অনেক বছরই বলতে পারো পর খেলাম কলমি শাক রসুন দিয়ে। জানি না ঠিক মতো আমি করতে পেরেছি কিনা, এই প্রথম আমি করলাম। খেয়েছিলাম অন্য জায়গায়, কিন্তু করলাম নিজে আজকে প্রথম কলমি শাক রসুন দিয়ে। সেরকম পাওয়া যায় না, এখানে পাওয়াই যায় না। তো রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে একটু করেছি। জানি না এরকম করে, তোমরা বলো কীভাবে কী করতে হয়, ঠিক করেছি কিনা কমেন্ট বক্সে জানিও। যাই হোক, যেটা বলছিলাম, তো আজকে সকালে এই তো ছিল মেনু, মুসুর ডাল, কলমি শাক, একটু ভাজা, ডিম সেদ্ধ। তো গরমে আর চাটনি ছিল সঙ্গে, আর পারছিলাম না। দেখি রাতে কী করি। রাতে তোমার একটু ইচ্ছে আছে আলু পটল তরকারি, যদি ওরা রুটি খেতে চায় রুটি খাবে, একটু ভাত আছে, আর একটু ভাত চুরি দেবো কোনো। তো গরমে আর আলু আছে, তো আর মানে পারা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। তা তোমরা আগে দেখে নাও আমি সকালে কী রান্নাটা করেছি। হয়েছে না, সকালে মুসুর ডাল, ডিম সেদ্ধ, আর কলমি শাক, এই প্রথম কলমি শাকটা করলাম রসুন দিয়ে, কালো জিরে। তোমরা যদি অন্যরকমভাবে কর আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানিও। আর এখানে সেরকম পাওয়াই যায় না। আর এখানে কালকে করা ছিল একটু চাটনি, এই যে একটু চাটনি ছিল, এটা হচ্ছে কারণ হচ্ছে একটু বেরোবো তো, তাই জন্য তাড়াতাড়ি করে আমি, এই গরমও পড়েছে, একটু করে দিলাম। ডিম সেদ্ধ আছে, কলমি শাক ভাজা, আর মুসুর ডাল। এই যে বেরোলাম একটু, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্রচণ্ড গরম, কিন্তু দরকার, একটু বেরোতে তো হবেই, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমার বিকেলে আমার মেয়ে পার্লেজি আর চকলেট বিস্কুট দিয়ে কেক বানিয়েছে। তো ওর হাতে একটু না হলে ভালো লেগেছে, বিস্কুট দিয়ে দুটো কেক বানিয়েছে, একটা পার্লেজি, একটা চকলেট কেক। দেখে নিলে কী রান্নাটা করেছি। হ্যাঁ, এবার মেয়ে, ওই শব্দ শুনছো না, মেয়ে চা করছে। তো দেখ, একটু বড় হয়েছে, ওগুলো তো একটু করতে হবে, ক্লাস 9-এ পড়ে একটু। অবশ্য এটা বললে ভুল হবে, আমি এই বয়সে এটা যা হয় বাংলায় মানুষে, আমার দুজন চাকরি করতো, একটা আমি করিনি। আমি এই ফেসটা ফিল করেছি না, যে আমি কিছু করতাম না। প্রচণ্ড কষ্ট হয়েছে আমার বিয়ে, এতে পরের দিকে প্রচণ্ড কষ্ট হয়েছে। সেই জন্য ওকে আমি চেষ্টা করেছি যে প্রথম থেকে, বাবাও যেহেতু ডিফেন্সে ছিল, প্রথম থেকে কিছু না কিছু করানো এ করে। তো ধরো এ করে, যেটা বলছি, এখন ঘড়িতে বাজে, দাঁড়াও কটা বাজে দেখি, এখন 7:45 বাজে। আমার হাজব্যান্ডও চলে এসছে ঘরের মধ্যে এতে, আর এখানে ও চলে এসছে, তাড়াতাড়ি চলে এসছে, বাড়িতে আর কিছু কাজ আছে। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের, আমি, তোমরা হয়তো ভাবে এতদিন ধরে ব্লগ করছি, কিছু এরকম হচ্ছে না, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আমি 2020-তে যখন লকডাউন হয়েছিল, তখন আমি এই চ্যানেলটাকে হঠাৎ কি মনে হয়েছিল সবাই করছে, আমি ইউটিউব চ্যানেল করি। 2020-তেই আমি এটা শুরু করেছিলাম। চা, হ্যাঁ একটু পরে, আচ্ছা চাটা দিয়ে দে, চা খেতে খেতে গল্পটা আড্ডাটা ভালো হবে, বলো। তো 2020-তে ডিসেম্বরে আমি এটা চ্যানেলটা শুরু করেছিলাম। চলছি টুকটাক, আমি রান্না, তখন খুব রান্নার রেসিপি দিতাম, আমি রান্না করতাম, আমি আসতাম না কাছে, ব্যাকে আমি করতাম, রান্নার রেসিপি দিতাম। যাই হোক, এবার এই রান্নার একটা গল্প আছে, আমি কিন্তু সেরকম কিছু রান্না জানতাম না। তো যাই হোক, বিয়ের পর আমি এই শাশুড়ি মা, তোমার হাজব্যান্ড, সবার কাছ থেকে এই টুকটাক করতে করতে, সবার কাছ থেকে একটু এই শিখে এর ওটা থেকে এক্সপিরিয়েন্স দিয়ে কিছুটা চালিয়ে নিতে পারি, কিছুটা ভালো ইয়ে করে। মানে এখন তো বাচ্চাগুলো আর ছোটো ছিল, তখন এটা ওটা খেতে চাইতো, ইউটিউবের সাহায্যে অনেক কিছু শিখেছিলাম। যাই হোক, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে করতাম, সেরকম রান্না দিচ্ছিলাম, দিতে তখন 2021-এ এপ্রিল মাসে
যখন করোনা দিল্লিতে ছেয়ে গেছে না করোনা, তখন আমার হাজব্যান্ডের মারাত্মক করোনা হয়। মানে করোনা হয় কি, অক্সিজেন লেভেল মানে সে খুব খুব কমে গেছিলো একদম। মানে আমার এইটুই ভাগ্য ভালো ছিল যে আমার উল্টো দিকে ফ্ল্যাটে জাস্ট নতুন দুজন ডাক্তার এসেছিলো। একজন সফদরজংয়ে, একজন হচ্ছে এমসের ডাক্তার। তাদের সাথে কনসাল্টে দুদিন চেনা, তখন হঠাৎ করে তারা যাই অক্সিমিটার এসব দিয়ে দিলাম, বলছে ইমিডিয়েট রাত 10টার সময় এক্ষুনি তোমার নিয়ে যেতে হবে। যাই হোক, সেই অবস্থা মানে বাচ্চা মারার সাথে লড়াই। বাচ্চারা ঘরে ছিল একা, আমি হাজব্যান্ডের সাথে সে সব। আমার তখন ইচ্ছে হয়নি যে আমি ক্যামেরা খুলে কিছু করি বা কিছু, কারণ তখন আমার মানসিক অবস্থা এমন অবস্থা ছিল না, একা হাতে নিয়ে সব সামলাচ্ছিলাম। আমি নিজেও কোথাও করোনা এফেক্টেড ছিলাম, তাই নিয়ে সব কিছু করেছি। যাই হোক, সেরম করে করে আমার ধরো বাড়িতে এক মাস পর বাড়িতে এলো, তারপর যা হয় সব কিছু করে আমার তো মানসিকতাই, বিশ্বাস করো আমি তখন একটা অন্যরকম মানুষ, খুব মানে তখন লড়ছি এরকম সব কিছু। হাজব্যান্ডকে তখন টেক কেয়ার রাখতে হয়, এই করতে। তখন আমার মাথায় নেই যে ভিডিও করবো কি দেবো না দেবো, তখন মাথা থেকে এই করে করে 7-8 মাস আমার গ্যাপ হয়ে গেছিল। আমার কোনো সম্পর্কই ছিল 7-8 মাস হয়ে যাবে। আমার তখন সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্কই ছিল না। তারপর আস্তে আস্তে আমি সুস্থ হয়ে গেলো, সব একটু নর্মাল হলো, তখন আস্তে আস্তে ব্লগ দিলাম। দেখো আমার ট্র্যাজেডির এরকম, আমি যখন ব্লগ দিলাম তখন আমি ধরো এই 2000 দিচ্ছিলাম, যে তখন আমি নিজে আবার এলাম ব্লগ করতে, ব্লগ করতে আসার পর তখন তখন আস্তে আস্তে ব্লগ দিতে শুরু করি, ডেলি ব্লগ দিতে শুরু করি। 2022 সালে অক্টোবরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের লোয়ার পোর্শনটা পুরো প্যারালাইসিসের মতো হয়ে গেল। আচ্ছা না, একদম হঠাৎই রাস্তায় বেরিয়েছিল, হঠাৎ করে মানে আমার রাস্তা বেরিয়ে জাস্ট আমার ফ্ল্যাটের নিচে গ্যারেজের ওখানটায় গেছে, আর পুরো বসে পড়েছে। মানে পাড়ার লোক এসে আমার ফ্ল্যাটের লোক সবাই মিলে সবাই ঘরে দিয়ে গেছিলাম। অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাই। আমার যেহেতু ডিফেন্সের হসপিটাল দিল্লি ক্যান্ট বেস হসপিটাল নিয়ে গেছিলাম। দিয়ে করে পুরো একদম বেডরিডেন অবস্থা। এবার বোঝই তো, ছেলে ছোটো ছোটো, আর হাজব্যান্ড আমার একার উপর সব কিছুই রয়েছে। আর এদিকে ধরো তোমার এদিকে এখানে তো সত্যি কথা আমার তো সেরকম কেউ নেই, হ্যাঁ এখানে তো আমি একা একাই সমস্ত কিছু যাতায়াত করি। তখনও আর মনে হয়নি যে সোশ্যাল মিডিয়াতে আমি ইউটিউবটা আর্ধেক করে করি। আমার মাথা থেকে তখন আমার ভালো লাগছিল না তখন কিছু এসব। হ্যাঁ, এদিকে বাচ্চাগুলোকে দেখা, ওদিকে রোজ হসপিটালে যাওয়া, সকাল থেকে ওখানে আমি না গেলে কিছু এরা স্টার্ট করতো, অনেক হেল্প করেছে, কিন্তু আমি না গেলে ওদের এক্সাম সব থাকতো, আমার সাইন লাগতো, এসব নিয়ে যাতায়াত করতাম। বাড়িতে এসে আবার বাচ্চাগুলোকে দেখা, করা, ওদের খাবার বানানো সব কিছু ওরা যেটুকু পারে নিজেরা করতো, তারপর আমি করতাম। আমার তো একটা তখন একটা বিশাল দায়িত্ব এসে গেছিলো, হাজব্যান্ডের অসুস্থ, হ্যাঁ পায়ের করে। তারপর যাই হোক ঠিকঠাক করে হাজব্যান্ডকে নিয়ে এলাম, পুরো বেডরিডিন অবস্থা, 6 মাস পুরো বেডরিডিন। হ্যাঁ, ওই মানে তখন আমার নিজের না খাওয়ার সময় পর্যন্ত থাকতো না। আমার হাজব্যান্ডকে দেখবো, বাচ্চাকে দেখবো, বাইরের কাজ করবো, ঘরের কাজ কী করবো, আমার মাথায় কিছু ঢুকছিল না তখন। আমার এইভাবে লড়াই করেছি। দিয়ে ওখানে চলে গেল প্রায় 8-9 মাস চলে গেল, ওখানেও আমার 8-9 মাস চলে গেল, কোনো সাথে সম্পর্ক নেই। আবার যখন আমি সব ঠিকঠাক করলাম, আবার আমি তখন অনেক দেরি হয়ে গেছে। এই চ্যানেলটা ডেলি ব্লগের চ্যানেল না, রেগুলার যদি না দিই তাহলে এখানে তো অনেক প্রবলেম হবে। সেই জন্য আমি আমার প্রথম দিকে দেখো যখন পুরোটাই, তখন প্রায় 8-9 মাস ওখানে গ্যাপ পড়ে গেল। তারপরে 2021 সালে সরি, একটু চাটা খেয়ে নিই, গলাটা একটু ভিজিয়ে নিই। যেটা বলছিলাম, তারপরে 2022 সালে বেশ কিছুটা গ্যাপ গেল, নিয়ে দিতে পারিনি। তারপরে আমার হাজব্যান্ড যখন এই ঘটনাতে, হাজব্যান্ডের যে ঘটনা এলো, আমার নানারকমের, আমার ছেলে খুব ট্রমাটাইজ হয়ে গেছিলো। ওকে নিয়ে আমার হাজব্যান্ড যখন সুস্থ হয়ে গেল, ওকে নিয়ে প্রায় 2023 খুব দৌড়দৌড়ি হয়েছিল। আমি বলছি একটার পর একটা আমি কিছুতেই আর মানে করে স্টেবল এতে হয়নি। তখনও কিছু মাস আমার বন্ধ ছিল করে আমি এইগুলো দেখবো না, আমি সোশ্যাল মিডিয়ায় করবো।
যাই হোক, কিছুদিন এরম করে করে আমার চ্যানেলটা সত্যি বছরই হয়ে গেছে খোলা হয়, কিন্তু আমি রেগুলার কিছু দিতে পারিনি। এগুলো যখন এসে আবার যখন আমি নর্মালাইজ আস্তে আস্তে হলাম, এগুলো সব ঠিকঠাক করে এখনও মোটামুটি আবার সব দিকে করে চলতে হয় দেখছি, তখন আমি আস্তে আস্তে চেষ্টা করছি যতটা সম্ভব ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি। যেটা যদি কিছু ভুল টুল হয়ে থাকে আমাকে তোমরা নিজে গুণে করে দেখে নিও, এটাকে আমি যতটা সম্ভব পারছি দিচ্ছি। আমি এই দুটো আমি আগ্রাতে যখন বিয়ে, আমার 2003 সালে বিয়ে হয়। আমি যখন বিয়ে হয়ে আগ্রাতে আসি আমার হাজব্যান্ডের সঙ্গে থাকি, তারপর ওখান থেকে শিক্ষায় যখন পোস্টিং হয় আমার হাজব্যান্ডের, ওখানে আমার ছেলে মেয়ে দুজনই হয়। আমি কিন্তু একাই ওখানে ছেলে মেয়েকে নিয়ে একা নিজের মতো, হাজব্যান্ড তোমরা জানো ডিফেন্সের ডিউটি, সারাদিন মানে এই করা তোমার ডিউটি থাকতো 20, এমনকি রাতে পর্যন্ত এমার্জেন্সি এলে আমার যেহেতু টেকনিক্যাল এতে ছিল, আমার হাজব্যান্ড টেকনিক্যাল এতে ছিল, টেলিকম ইঞ্জিনিয়ার ছিল, সেহেতু রাত্রিবেলা এমার্জেন্সিতে কোনো ফল্ট হলে এখন আমার হাজব্যান্ড রাত 2টোর সময় পর্যন্ত উঠে চলে যেত। আমি তখন কোয়ার্টারে থাকতাম। যাই হোক, আমার এতে আছে, এক্সপিরিয়েন্স আছে, এমার্জেন্সিতে ওদেরকে ডেকে পাঠাতো। দুটো বাচ্চাকে নিয়ে একা। তারপর যখন একটু একটু হলো, আমি আর তখন প্রবলেম হলো, তখন আমি দিল্লিতে বাচ্চাগুলোকে নিয়ে, আমি হাজব্যান্ড তখন আমার বললো যে আমি দিল্লিতে পরে তো আমি চলেই আসবো, কারণ আমার এখানে আমার তখন বাবা বেঁচে ছিলেন। বাবার তো মানে এই অবস্থা ছিল প্রথম দিকে, মানে যেহেতু আমার মা ছিল না, আমার বিয়ের আগেই আমার মা মারা যায়। বিয়ের পরে মানে আমি বাবাকে নিয়ে যখন এখানে আমি নিয়ে আসতাম, বাবা আমার কাছেই থাকতো বেশিরভাগ টাইমে। তারপর তোমার ধরো এখানে এসে বাবা ভাইয়ের সঙ্গে থাকতো, তখন ভাই বিয়ে করেনি। এখানে তোমার দিল্লিতে থাকতো, তার পাশে আমি এই ফ্ল্যাটে আমি চলে আসি। এখান থেকে থাকতে থাকতে তারপর আমার হাজব্যান্ড আউট অফ সার্ভিস নিয়ে তারপর এখানে আসে। দুটো বাচ্চাকে আমি একাই সে একটু ছিল একটা রেখেছিলাম, তাও তো ওদের ভরসা থাকে না, নিজে একা আমি নিজেও বুঝতে পারিনি কখন আমি বাচ্চাগুলোকে মানে করে নিয়ে যতটা সম্ভব মানে একা করেছি। জীবন অমনি আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু বলে না ভগবান ঠিক তাকে তৈরি করে দেয়। এই যে ধরো আমার হাজব্যান্ডের যে অসুস্থ হলো, আমি একসময় ভাবতাম যদি এই তো অবস্থা আমার হাজব্যান্ড, যদি আমি সত্যি কথা বলছি, আমার নিজে করে সবসময় ডিপেন্ডেন্ট ছিলাম, মার ওপর ডিপেন্ডেন্ট ছিলাম। তাদের হাজব্যান্ডের সব কিছু যখন অসুস্থ, হাজব্যান্ডের উপর পুরো ডিপেন্ডেন্ট। তারপর এখানে সে যখন থাকতে ছিল, সপ্তাহে আসতো আমার হাজব্যান্ড, তখন তো সব কিছু করে দিয়ে যেত। তারপর এখানে ভাই থাকতো, বাবা থাকতো, অসুবিধা হতো না। তখন তো বাবা 2011 সালে বাবার ডেথ হয়ে যায়। আর এখানে তারপর তো তোমার ধরো আর নেই। আমি তারপর সেই হাজব্যান্ডের যখন অসুস্থ এগুলো, তখন একা যখন আমি দৌড়দৌড়ি করলাম, তখন জানি না আমি কী করে নিজের কাছে শক্তি পেলাম, মানে ভগবান ছাড়া কাউকে করবো। তখন ভগবান বোধহয় তখন মানে দিয়ে দেয়, আমি এটা উপলব্ধি করেছি, তখন বোধহয় ভগবান দিয়ে দেয় শক্তি সব কিছু নিয়ে। একা আমি নিজে চিন্তাই করতে, এখনও চিন্তা করতে পারছি কী করে, তখন যখন দুবার হলো কী করে কী করলাম। এখন যাই হোক করা, এখন তো অনেকটা হয়ে মানে করেছি দিয়ে, সেটাই মানে যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু কথাগুলো তোমাদের কাছে শেয়ার করলাম। তো দিয়ে দুটো বাচ্চাকে এইভাবে করেছি, যেটুকু পেরেছি চেষ্টা করেছি, একা হাতে করেছি। হাজব্যান্ড সাথ দিয়েছে, কিন্তু ডিফেন্সে না, তোমরা তো বোঝো ডিফেন্সের কতটা প্রেশার থাকে। এখানে যখন এখানেও আমি ওই আয়ামাসিতে ছিল, যেরকম মহাভারত সবসময় ছিল, ডে নাইট দুটোই ছিল, কিন্তু দুটো বাচ্চা তো। তারপর আস্তে আস্তে সবাইকে চাই দিই। আমি তখন আমার হাজব্যান্ড যখন এখানে পারমানেন্ট, আমি আয়ামাসি চাই দিই, নিজেই সব কিছু করতাম, নিজেই সব কিছু ওদের জন্য সব করতাম। আস্তে আস্তে ওদের একটা টাইম মেনটেন করতাম, এই টাইমে খাওয়া দাওয়া নিজেই। আমি আয়ামাসি সব থাকতো, কিন্তু আমি নিজের ওদের খাবার দাবার করে নিজেই আমি সব কিছু অ্যারেঞ্জ করতাম। আমি কারোর হাতে ছেড়ে দিইনি কোনোদিন। আমি যেভাবে নিজের মতো করে আস্তে আস্তে যেটা যে প্রোটিন দরকার, যেখানে যখন দরকার, আমি নিজেই সমস্ত কিছু করতাম। যে ভুল হয়েছে মাকে জিজ্ঞেস করবো, মাকে সেই পায়নি। আর আমার শাশুড়ি মাও তো মানে মারা গেছে করে, যে নিজেই সব কিছু করেছি। আর যখন ওরা ছোটো ছিল তখন অনেক বয়স ছিল, সম্ভব ছিল না এবার, যেটুকু সব কিছু লিখে দিয়েছিল সেটা দেখে আমি চেষ্টা করেছি করার। যাই হোক, এই হলো আমার মোটামুটি কথা। তোমার শুনতে আরও কিছু আমি তোমার সাথে শেয়ার করবো। এই করে একটা মানে দূর থেকে খুব ভালো লাগে, ডিফেন্সে খুব ভালো লাগে, কিন্তু ভিতরে খুব কষ্টের লাইফ, খুব করা আছে, খুব সময় গর্বের লাইফ, কিন্তু কষ্টেরও লাইফ। যাই হোক, সেই করে
এখানে এসছে। এখন তো আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে গেছে, এই যে আমি যে ফেস করেছি সেটা যেন আমার মেয়েটারা ফেস করে। আস্তে আস্তে টুকটাকগুলোকে নিজে নিজে করতে দিই, যেটুকু যেটুকু দরকার, যেটুকু দরকার পড়াশোনা আছে, যেটুকু দরকার, চাটা চা করা এ করা, এগুলো টুকটাকগুলো আমি ওকে বলি তুমি কর, এগুলো করো। এরপরে তা পড়াশোনা তো মাস্ট, আজকালকার থেকে নিজে পায় না, মেয়ে তো নিজে পায়, নিজে না দাঁড়ালে কিছুই না, তাকে একটা জায়গায় তো করতে হবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে, তাই ইচ্ছে হলো বলতে, তাই অনেক মনের কথা তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। এত বছর ধরে চ্যানেলটা রয়েছে, অত কেন আমি করেছি সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরকম করে করে আমার এত পর এত বাধা এসে আমি ঠিকমতো করতে পারি। দেখ এখন আপাতত আমি মোটামুটি স্টেবল হয়েছে, ঠিকঠাক সুস্থ, যেরকম কিছু না কিছু প্রবলেম তো থেকেই যায় প্রত্যেক জীবনে, কিছু না কিছু একদম মারাত্মক যেটা হয়েছিল একদম এখানে, সেটার থেকে তো এ হয়েছে যে একদম মানে প্রথম পাতা আসুন জায়গায় একদম প্যারালাইসিস এ করা, তারপর বাচ্চাটাকে নিয়ে আমার মানে ছেলেটাকে নিয়ে দৌড় করতে টোমাটাইজ হয়ে গেছে, এক সব মিলিয়ে একটা ইয়ে ছিল। এখন মোটামুটি চলছে এ করে, তোমাদের কাছে সেটাকে শেয়ার করলাম যে এত বছর ধরে চ্যানেলটা রয়েছে, অথচ দেখো চ্যানেলটার থেকে আমি এতদিন কেন মাঝে মাঝে অফ করে দিই, মানে অনেক বছর মানে অনেক মাস অফ ধরে অফ করছিল, এ ছিল কেন, সেই জন্যই এটা অফ ছিল। চলো আবার পরে দেখা হবে, পরে আবার আমি যখন একটু পরে রান্নাঘরে আসবো, এই দেখি যদি রুটি খাই রুটি করবো, আলু কুটুর ডালের মধ্যে সাথে শেয়ার করবো, ঠিক আছে? পরে আবার আসছি তোমাদের সাথে, ব্লগটা তোমরা দেখতে আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই কথাগুলো এই অনেক দিন থেকে এ করছিলাম যে আমি তোমাদের শেয়ার করবো, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড ঘামছি, প্রচণ্ড গরম, বললাম না প্রচণ্ড গরম। আজকে এদিকে একটু মেঘলা মেঘলা করে আছে। আর আমার এটা বলছিলাম তোমাদেরকে, প্রচণ্ড গরম, প্রচণ্ড এটা বলছিলাম তোমাদের, আমার ছেলে মেয়ে কিন্তু 1.5 বছরের ছোটো বড় ওরা। তো যখন আমি শীর্ষায় যখন থাকতাম না, তখন কোয়ার্টারে থাকতাম, তখন কিন্তু মানে আমি এমন হচ্ছে ডিউটি, আমার হাজব্যান্ড ডিউটি চলে গেছে, তো ওদের চান করাতে হবে, দুজনে একসঙ্গে কিন্তু হয় না, দুজনে কেঁদে উঠবে। 1.5 বছরের ছোটো বড়, মেয়েটা বড্ড ছোট্ট একদম, তো তখন একদম ছোটো, আর ছেলে 1.5 বছরের ছোটো বড়, তো ওদের দুজনকে চান করাতে হবে। তা আমি কী করতাম, পাশের বাড়ি একজন ভাবি ছিলেন, পাশে কোয়ার্টারে একটা ভাবি ছিলেন, তাকে ডাকতাম, ডেকে তুমি একটু দাঁড়াও, আমি এক এক করে এ করে যাতে একজনকে চান করাতে গিয়ে একজন পড়ে না যায়, তাই এরকম করে করে চালিয়েছি। তখন দেখলাম যে আর হচ্ছে না, দুজনকে একসঙ্গে আর তো দেখার নেই না, আর এ করে আর ওখানে বাইরের লোক একদম এলাও না। তখন আমি কী করলাম, আমাদের তো একজন এ করতে হবে, তো তখন এখানে সবাই মিলে একটা আলোচনা হলো, আলোচনা করলো আমি দিল্লিতে শিফট করবো, কারণ তারপরেই আমার হাজব্যান্ড আউট অফ সার্ভিস যাবে কথা হচ্ছিলো, তা দিল্লিতে শিফট করবো। তখন আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, এক কাজ করো, তোমার দিল্লিতে তোমাদেরকে ওই এখানে এই জন্যই নিলাম যে পাশে বাবা ছিলেন, তো এই জন্য এখানে এ করে নিই, তাহলে আমি সপ্তাহে সপ্তাহে আসবো, দেখতেও পারবো, আর এ করে তারপর আউট অফ সার্ভিস নিতে অসুবিধাই হবে না, সব একসঙ্গে ঠিকঠাকই হয়ে যাবে। এইভাবেই না এক একটা আমি সেই দিনগুলোর কথা মনে পড়ে, কীভাবে কী করেছি। তা একজনকে নিয়ে উঠিয়ে নিয়ে করে টোরে নিয়ে, এমনকি মানে আমি যে ওয়াশরুমে যেতাম, আমি কিন্তু দরজা খুলে রেখে দুটো বাচ্চাকে একটা ঘরে রেখে রাত 2টোর সময় আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, ফল্টের এমার্জেন্সি বেরিয়ে যেতে হলো রাত 2টোর সময়, তখন দুজনকে কী করবো, আমি দুজনকে ওয়াশরুমে দরজা খুলে রেখে আমি দেখছি ওরা ঠিক আছে কি না, এবং অর্ধেক রাত মানে জেগে জেগে দুজনকে আমি দেখতাম, ওষুধপত্র খাওয়া, ব্যাগ এ করা, ওষুধ দুধ দেওয়ার রাতে উঠে খেতে দুধ দেওয়া, দুজনকে দুধের বোতল এ করে দেওয়া, সব আমি রেডি করে রাখতাম। দুটো না এরকম ছিল গরম রাখা, দুটো বোতল এ করে আমি রেখে দিতাম, ওদেরকে এ করে দিতাম। তাই এ করে তারপরে এখানে এসে একটু আয়ামাসি রেখেছিল, তাও তো খাবার দাওয়া, ধরো ওদেরকে আমি টাইমে টাইমে এ করা, যেমন টমেটো ঠিক টাইম ধরে ধরে, আপেল সেদ্ধ, তারপর সমস্ত একটা খিচুড়ি, আমি না খিচুড়ি একটা করতাম, এটা ডালিয়া, মুসুর ডাল, তারপরে চাল, আর সব বিট, গাজর, টমেটো,
দিয়ে মানে একটু গোলমরিচ দিতাম, বাটার দিতাম, বাটার দিয়ে এ করে ভালো করে ওটাকে নিয়ে প্রেশারে দিয়ে দেবো একদম ইয়ে ওইটার খুব মানে খিচুড়িটা আমি দিতাম গাজর বিট যদি আমার লাল লাল খেতে চাইতো না খুব একটা, তো এই গাজর দিতাম, আলু দিতাম, দিয়ে একটু চিকেনের পিস ছোট্ট করে চিকেন থাকলে দিতাম, না তো চিকেন ছাড়াও অনেক সময় করেছি, চিকেন থাকলে চিকেন ছোটো ছোটো একদম করে ওর মধ্যে দিয়ে একদম একসঙ্গে করে নিয়ে দিয়ে ওদের খাইয়ে দিতাম। ভালো লাগতো, প্রোটিন হতো, খেতেও টেস্টি হতো, বেশ নুন দিয়ে দিতাম, আর একদম মানে বাটার দিয়ে খাওয়াতাম দুই ভাই বোনকে। এবার তারপরে জুস বলো এ করা। আর আমাদের ক্যান্টিনেতে সবাই একটা আইডিয়া আছে ক্যান্টিনে, বিনা পয়সা না, ক্যান্টিনে হচ্ছে রিয়েল একদম ডাইরেক্ট চলে আসে, তো মানে ডাইরেক্ট ক্যান্টিন থেকে অনেক ভালো জিনিস পাওয়া যায়, আর সস্তা বাজার ভালো জিনিস পাওয়া যায় না, পারফেক্ট মানে পাওয়া যায়, একদম পিওরিটিটা থাকে ক্যান্টিনের জিনিসগুলোতে। সে যাই হোক, ওখান থেকে জুস কুসগুলো নিতাম, আমি ওখান থেকে নিয়ে আসতাম। এখানে তো ধরো তোমার জন্য ওখানে যখন নিতাম, আর এখানে যখন চলে এসেছি এখনও আমরা ক্যান্টিনে যাই, এখন এখানে ধরো আমাদের আশেপাশে যেগুলো আছে এই সুব্রত পার্ক বলো, তুগলকাবাদ বলো, আয়ানগর বলো, যেটা মানে সুবিধা, আমি সেখানে গিয়ে কার্ড দেখি, মানে ওটা ক্যান্টিনের জিনিসপত্রগুলো একবারে তুলে আনতে হয়, প্রচুর জিনিসপত্র তুলে আনতে হয়, বারবার তো যাওয়া সম্ভব নয়, প্রচুর তুলতে হয়, এই কার্ড আছে, তো একটা কার্ডের লিমিট থেকে তুলতে হয় পুরো। বাচ্চাগুলোকে নিজেকে মেয়েটাকে যদি হয়, ওরা নিজের ইচ্ছে মতো নিয়ে আসে, নিয়ে করা সব কিছু, শুধু খাবার দাবার না, সব কিছুই জিনিসই এখানে পাওয়া যায় ক্যান্টিনে। তোমার ধরো কুকার সেট বলো, ডিনার সেট বলো, তারপর তোমার চাদর এ করা সব রকমই, এখন ফ্রিজ ওগুলো তো ক্যান্টিন ফ্যাসিলিটি আছে, ফ্রিজ টিভি অ্যাকোয়াগার্ড সব কিছু, গাড়ি টাড়ি সব কিছুই আছে, ফেসিলিটি এটা আছে। আর যেগুলো পাওয়া যায় ওগুলো মানে সব ঘরোয়া যে সব কিছু জামা কাপড়ও পর্যন্ত এ থাকে। যাই হোক, জামা কাপড় মানে কি ওই যে টুকটাক এ করা একটা আছে, তো ওখান থেকে পাওয়া যায় এ করে, তারপর তো নিই না, যাই হোক একটা ওখানে একটু কস্টলি এ করা থাকে, তো যাই হোক ওখান থেকে খুব মানে অডেল তো থাকে না, ভালো বেশ বুটিকগুলো থাকে, বেশ ভালো জিনিসগুলো পাওয়া যায়। আর ক্যান্টিনে যেগুলো আছে সেগুলো তোমার ধরো খাওয়ার দাওয়ার জিনিস আছে, বেড কাভার, বেডশিট, পিলো, তারপর তোমাদের এগুলো সব চেয়ার টেয়ার সবই এই ক্যান্টিন, প্রেশার কুকার, এগুলো সব যে বাসনপত্র যত কিছু আছে, ননস্টিক এমনি কুকার টিনার সব কিছুই মানে অ্যাভেলেবেল সব কিছু থাকে। যাই হোক, তোমাদের এই গদ্দা, কারণ গদ্দাগুলো এগুলো যত মানে এক এক জায়গায় থাকে, সুটকেসগুলো তো থাকে এক এক জায়গায় এক এক রকম এটাকে বড়ো থাকে। যাই হোক, সবসময় তো এগুলো দরকার হয় না, আমাদের যেগুলো নিত্য নৈমিত্তিক জিনিস মাসকাবারি যে সেগুলো আমি এ করে নিয়ে আসার চেষ্টা করি যতটা সম্ভব। সেই বলছিলাম সেইভাবে কাটিয়েছি। তারপরে এই যে এই ফেজটা গেল, এক এক সময় না এক একটা ফেজ যায়, তখন ছোটোবেলায় বাচ্চাগুলোকে নিয়ে একটা ফেজ গেল, সেই আমি ভাবলাম কী করে কী করবো, দেখো ভগবান ঠিক উতরে দিয়েছে, তখন বাচ্চাগুলোকে এ করে নিই। এখন দেখো তারপরে হাজব্যান্ডের এই অবস্থা দুবার হলো, ঠিক মানে তোমার পুরো বেড রিডিন হয়ে গেছিলো, সেকেন্ড টাইম ওটা তো করোনা সবাই এটা হয়েছে, সেকেন্ডে যে প্যারালাইসিস বেড রিডিন হয়ে গেছিলো পুরো একদম এ করে। তারপরে তোমাদের সেটাকে নিয়ে সেই পুরো সব কিছু এ করা, বাচ্চা সবাইগুলো করে নিয়ে করেছি, সেটা ছেলেটা কেমন হয়ে গেছিলো, সেটা টমাটাইজ হয়ে গেছে, খুব চুপচাপ হয়ে গিয়ে কেমন হয়ে গেছিলো, স্বাভাবিক দুবারের দেখে যাওয়া, একটু নরম মনে ছেলে আমার, তাই ওর উপরে একটা বেশি পড়েছিল। যাই হোক, সব কিছু সামলে এখন মোটামুটি দেখো, জীবনে তো প্রবলেম থাকবেই, প্রবলেম না ছাড়া জীবনই হয় না, প্রবলেম তো থাকবেই। আজকে প্রবলেম না থাকলে কি আমরা কি এর স্মুথলি কখনো চলতে পারে? কোনো সবার জীবনে আছে, আমার কেন, প্রত্যেকজনে সেই কম বেশি সবারই থাকে। তা আমি এতদিন এত বছর চ্যানেলটা হচ্ছে, কেনই আমি ভিডিও দিই না, সবাই তো ভাবে যে আমি ইচ্ছে করে না, আমার জীবনে এরকম এমন দিন গেছে যে আমি কিছু করতে পারিনি, যে এখন চেষ্টা করছি যতটা সম্ভব দেওয়ার। তা তোমরা যদি দেখো ভালো লাগবে, কমেন্ট বক্সে কমেন্ট করো, ভালো লাগবে। এখন আমি করছি আলু পটল তরকারি করবো করে। এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর তোমাদের সাথে একটু আড্ডা মারতে, গল্প করতে এলাম, সব কিছু শেয়ারও করলাম, আড্ডা শেয়ার করলাম, আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখি আলু পটল তরকারিটা করবো, দেখে যাই না আলু তরকারি করবো, আলু পটল তরকারি যাই করি না কেন তোদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। দেখতে থাকুন ব্লগটা। এখানে আমি রাজমা পনির করেছি।
ভাবলাম আলু পটল তরকারি করবো, কিন্তু আলু পটল তরকারিটা তার পনির ছিল, ওরা বাচ্চাগুলো রাজমা খেতে চাইছে, তাই রাজমা দিয়ে নতুন একটা রেসিপি করেছি, রাজমা পনির। ভাত করেছি, এত গরমের মধ্যে কেউ রুটি খেতে চাইছে না, ঠিক আছে, ভাত আর ডাল আছে সকালে, রাজমা পনির তরকারি নতুন ধরনের একটু হলো, ওটা দিয়ে রাজমা পনিরের তরকারি করেছি। তা এটা দিয়ে এই এই তো রাজমা আর পনিরের তরকারি। এখন একটু একটু গরম পড়েছে, একটু একটু বৃষ্টি হচ্ছে, তা আবার ভালো করে একটু ঝেড়ে বৃষ্টি হোক, একটু আরাম পাবো, বড্ড গরম। দেখি রাজমা আর পনিরের তরকারি বলছি রাতে, এটা আমাদের খাবারটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।